আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর ব্যাপারটা ভারতের, আওয়ামী লীগ বাদ দিয়ে বাংলাদেশে ইনক্লুসিভ ডেমোক্রেসি হবে না, এবং এই জিনিসটা ভারতের তরফ থেকে তারেক রহমানকে বোঝানো হয়েছে। আওয়ামী লীগের ওই মনোপলিস্টিক যে ব্যাপার যেটা ছিল, যে আওয়ামী লীগ আছে বহেনজি হ্যাঁ তো সব ঠিক হ্যাঁ, ওই জায়গা থেকে নরেন্দ্র মোদী যে ইনক্লুসিভ এর কথা বলছে, এর আগেও ভারত যতবার বলেছে ইনক্লুসিভ ডেমোক্রেসির কথা বলেছে। আওয়ামী লীগ যদি নির্বাচনের মাঠে না থাকে, আওয়ামী লীগ যদি রাজনীতি করার সুযোগ না পায়, তাহলে তুমি সরকারে জিতে আসতে পারো, 200 আসন নিয়ে আসতে পারো, তোমার লেজিটিমেসি নিয়ে প্রশ্ন উঠবে, তোমার লেজিটিমেসি নিয়ে প্রশ্ন উঠবে, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে প্রশ্ন উঠবে। এই জায়গাগুলি যদি অ্যাড্রেস করতে চাও, তাহলে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে হবে। আওয়ামী লীগ মাস্ট গেট ব্যাক ইটস রেজিস্ট্রেশন। তো এই জায়গাতে দাঁড়িয়ে এটা কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাডভাইস বলে আমার, যে বাংলাদেশের ডেমোক্রেসি এবং তোমার সরকারের লেজিটিমেসি যদি সুনিশ্চিত করতে হয়, আওয়ামী লীগ মাস্ট বি ইন দ্য প্লে। এই জায়গাতে তারেক রহমান ইদানিং যে রিকনসিলিয়েশনের কথা বলছে, হ্যাঁ কনফ্লিক্ট না, হ্যাঁ সংঘাত নয়, সবাই মিলেমিশে রাজনীতি, এবং এই যে সিগন্যাল গুলি দিচ্ছে, এগুলি আমার মনে এই ধরনের আলোচনার কিন্তু আওয়ামী লীগকে রাজনীতি করতে দাও। কারণ আওয়ামী লীগ তো একটা নেজামত খেলামত এইসব পার্টি না রে ভাই, যে একটা হুজুর দুটো হুজুরের দল। আওয়ামী লীগ একটা বটবৃক্ষ। আওয়ামী লীগ মানে বাংলাদেশের স্বাধীনোত্তর কালে অর্ধেক সময় আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, এগুলি তো বাস্তব। আমার ধারণা বেসিক কতগুলি জায়গাতে একটা বোঝাপড়া হয়েছে, এবং বোঝাপড়ার একটা অংশ হচ্ছে বাংলাদেশে ইনক্লুসিভ ডেমোক্রেসি ফিরিয়ে আনতে। অর্থাৎ ইনক্লুসিভ ডেমোক্রেসি মানে কি? ইনক্লুসিভ ডেমোক্রেসি মানে গোটা বাংলা কথায় বলতে গেলে যে ভাই আওয়ামী লীগের উপর থেকে ব্যান তুলতে হবে, আওয়ামী লীগকে সাধারণ মানে নর্মাল রাজনীতি করার মানে সুযোগ দিতে হবে। যেটা দিল্লিতে আমি কিছু খুব মানে গুরুত্বপূর্ণ লোকজনের মুখে শুনেছি যে আওয়ামী লীগকে ময়দান মে বাপাস লানা হয়, আওয়ামী লীগকে ময়দানে ফেরত আনতে হবে। তার জন্য একটা বোঝাপড়ার ব্যাপার তৈরি হচ্ছে, এক। আর 2 নম্বর হচ্ছে, দুটো ব্যাপার এখানে আছে। ভারতের যেটা চিন্তার কারণ ছিল, তোমার মনে আছে নিশ্চয়ই, যে বেগম জিয়া জীবিত থাকা অবস্থায় মাঝে মাঝে উনি এই হুঙ্কার দিতেন যে হাসিনার আমলে যেসব চুক্তি হয়েছে ভারতের সাথে, এই চুক্তিগুলি পর্যালোচনা করতে হবে, রিভিউ করতে হবে ইত্যাদি, এই কথাগুলি উনি বলতেন। আমার ধারণা এই জায়গাতে ভারত নিশ্চয়ই তারেক রহমানের সাথে যে এনগেজমেন্ট, তার একটা অংশ হবে যে এইসব রিভিউ করা চলবে না। অ্যাজ এ সাকসেসর গভর্নমেন্ট ইউ হ্যাভ টু অনার দোজ এগ্রিমেন্টস। মানে তুমি মানে এখন সরকারে আসলে যেসব চুক্তি আগে হয়েছে ভারতের সাথে, সেই চুক্তিগুলি অনার করতে হবে, এক। আর 2 নম্বর হচ্ছে, যেটা ভেরি ইম্পর্টেন্ট থিং, ভারতের যেটা মেইন বাংলাদেশকে নিয়ে কি কানেক্টিভিটি অ্যান্ড সিকিউরিটি। এক হচ্ছে উত্তর পূর্বের সাথে যোগাযোগ এর জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করা, সেটা ভারতের নানা রকম সুবিধা হয়। ন্যাচারালি তুমি বুঝতেই পারো, তো ভূগোলের ম্যাপ দেখলেই বোঝা যায়, হ্যাঁ, যে এটা একটা ব্যাপার যে কানেক্টিভিটি, বাংলাদেশের ভেতর দিয়ে একটা পথ, হ্যাঁ রেলপথ বা রাজপথ যাই মানে দুটোই করে উত্তর পূর্বের সাথে যোগাযোগের ব্যাপারটা মসৃণ করা, কোস্টাল শিপিং এগ্রিমেন্ট, বাংলাদেশের বন্দর ব্যবহার করা ফর নর্থ ইস্ট। বাকি দেশের জন্য তো বাংলাদেশের বন্দর ব্যবহার করার দরকার নেই, কিন্তু উত্তর পূর্ব অঞ্চলের জন্য যদি বাংলাদেশের বন্দর ব্যবহার করা যায়। এবং এই আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু দেখো, যেটা ইউনুসের আমলে এই গোন্ডালের ফলে ভারত পিছিয়ে গেল, কি যে বাংলাদেশের যারা এক্সপোর্টার তারা ভারতের বন্দর এয়ারপোর্ট সব ব্যবহার করতো। হ্যাঁ, কেন? এটার বিনিময় ছিল যে তোমরা ট্রানজিট এগ্রিমেন্ট দেবে, তোমার দেশের ভেতর দিয়ে আমি উত্তর পূর্বাঞ্চলকে যোগাযোগ করবো, আর তোমাকে আমার যে ইনফ্রাস্ট্রাকচার আছে এটা ব্যবহার করতে দেবো। তাই জন্য শেখ হাসিনা, এই যে যারা কিছু আজে বাজে লোক আছে নাকি তোমাদের ব্লগার এইসব, শেখ হাসিনা দেশ বেঁচে মোটেই না। শেখ হাসিনার সময় ভারতের সাথে যে ব্যাপারগুলো হয়েছে সবটাই কিন্তু গিভ এন্ড টেকের ভিত্তিতে হয়েছে। অর্থাৎ আমি এখানে বিদ্যুৎ তৈরি হচ্ছে আগরতলা, সেই বিদ্যুৎ বাংলাদেশকে সহজ মূল্যে দেওয়া, হ্যাঁ, কি বাংলাদেশ যাতে ভারতের গ্রিড ব্যবহার করে নেপাল ভুটান থেকে বিদ্যুৎ আমদানি করতে পারে সেটা ব্যবস্থা করা। তার বিনিময়ে ভারতে আবার এই কোস্টাল শিপিং এগ্রিমেন্ট, যে ভারত মানে উত্তর পূর্বাঞ্চলের জন্য চট্টগ্রাম বন্দর ব্যবহার করবে, আর ভারতের বন্দর এয়ারপোর্ট এগুলি বিমানবন্দর এগুলি বাংলাদেশের এক্সপোর্টাররা ব্যবহার করবে। যেটা না হলে আজকে বাংলাদেশের এক্সপোর্টাররা কত বিপদে পড়েছে, তুমি যে কোনো বড় গার্মেন্ট শিল্পপতির সাথে কথা বলো, তুমি নিজেই বুঝতে পারবে। আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি। তো
এখানে ব্যাপারটা হচ্ছে গিভ এন্ড টেকের জায়গাটা না করে বলগাই নামে ভারত বিরোধিতা, আর একদিকে এদিকেও এই ধরনের একটা হাওয়া যদি ওঠে, এটা কারোরই লাভ হয় না। অর্থাৎ বাংলাদেশ আর ভারতের ব্যাপারটাই এরকম যে একে অপরের দুশ্মন হলে কারোরই লাভ হবে না, দুজনেরই ক্ষতি হবে। আবার দোস্তি হলে দুজনেরই লাভ হবে, কেন দুজনেরই এর থেকে ওর কিছু পাওয়ার আছে, ওর থেকে এর কিছু পাওয়ার আছে। চেষ্টা আছে দুতরফেরই, মানে বিএনপির দিক থেকেও একটা চেষ্টা আছে ভারতের সাথে সম্পর্কটা উন্নতি যাতে করা যায়, যাতে এরা এই যে বলগাহীন ভাবে একটা ভারত বিরোধিতা সব ব্যাপারে ইউনূসের আমলে গত 18 মাসে দেখা গেছে, এটা ভারতের জন্য ভালো না, বাংলাদেশের জন্য ভালো না। এটা দুপক্ষেরই যারা সেন্সিবল লোকজন, যারা হিসেবপত্র করে কাজ করে, তারা বোঝে যে এটা কারোরই লাভ হচ্ছে না। হ্যাঁ, বাংলাদেশেরও ভারতকে দরকার, ভারতেরও বাংলাদেশকে দরকার, দুতরফই একটা মিউচুয়াল মানে গিভ এন্ড টেক একটা ব্যাপার এখানে থেকেই যায় নানাও কারণে। হ্যাঁ, তো এখানে যেটা হয়েছে যে এই মানে তারেক রহমানের সাথে, এটা মনে করলে ভুল হবে যে তারেক রহমানের সাথে হঠাৎ করে উনি নির্বাচনে জয়ের মুখে আসছেন, তখন ভারত খুব বেশি ওনার সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করছে। এই যোগাযোগটা কিন্তু হয়েছে আগেই, আমি সেটা জানি। তারেক রহমান যখন লন্ডনে ছিলেন এবং ওনার মা খুব অসুস্থ, বেগম খালেদা জিয়া, এবং একটা কথা উঠছে যে উনি দেশে ফিরবেন, দেশে তো ফিরতেই হবে, কারণ ওনার মা তো আর দলের নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় ছিল না, এবং দলকে যদি নেতৃত্ব দিতে হয় বিশেষ করে নির্বাচনে, দেশে ফিরতে হবে। সেটা ফিরবে কি ফিরবে না এরকম যখন নানা রকম জল্পনা কল্পনা চলছে, তখন থেকে কিন্তু লন্ডনে এটা খেয়াল রেখো তুমি, ভারতের ওখানে যারা সিনিয়র কূটনীতিক আছে, বিশেষ করে হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী, সে বাংলাদেশে কাজ করে যাওয়া লোক, আরো 2-3 জন ওখানে আছে সিনিয়র লেভেলে, যারা বাংলাদেশে কাজ করে গেছে, বাংলাদেশের হাল হকিকতের সঙ্গে তারা ভালোভাবে মানে ওতপ্রোতভাবে তারা পরিচিত। তো এই জায়গা থেকে এনগেজমেন্টটা শুরু হয়েছে, কারণ ওইখান থেকেই কিন্তু একটা যোগাযোগ হয়েছে, এবং সেখানে কতগুলি নির্দিষ্ট ভাবে দু দেশের স্বার্থ রক্ষা হয় এরকম ব্যাপার নিয়ে কথাবার্তা হয়েছে বলে আমি জানি। এবং এটাকেই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যখন হলো, বেগম জিয়া মারা গেলেন, তখন এস জয়শঙ্কর, উনি মানে ভারতের বিদেশ মন্ত্রী, উনি ঢাকায় গেলেন, আর তারপরে তখন মোদিও স্ট্যাটাস দিয়েছেন বা চিঠি পাঠিয়েছেন, খুব পার্সোনালি রিটেন লেটার ইত্যাদি। মানে একটা চেষ্টা ভারতের থেকে হচ্ছে যে 15 বছর ভারতের সাথে, যেটাকে স্বর্ণালী অধ্যায় বলা হয়েছে বিভিন্ন সময়, হ্যাঁ, শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা এত গোলমালের দিকে চলে গেল এই 1-1.5 বছরে। তো সেটাকে পুনরুদ্ধার করার জন্য ভারতের তরফ থেকে একটা কূটনৈতিক প্রচেষ্টা, সেটা পরিষ্কারই লক্ষ্য। এবং এখানে আরেকটা ব্যাপার আছে, সচরাচর এই সব জিনিস বিদেশ মন্ত্রী বা ওইসবের সাথে যারা যুক্ত, বিদেশ মন্ত্রকের যে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স কমিটি থাকে, যার চেয়ারম্যান শশী থারুর, এদের তরফ থেকে একটা উদ্যোগ হলে ভালো। কিন্তু মোদীর সরকারে আবার সবকিছুই একটা হচ্ছে যে বড় কিছু হলেই সেটা মোদীকে করতে হবে, মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, এরকম স্লোগান আছে না আমার দেশে। তো এই জন্য মোদী উইল লিড দ্য চার্জ। তো এই জন্য মোদী এগিয়ে এসে হ্যাঁ এই ব্যাপারটা করার চেষ্টা করছে। কিন্তু আমরা যদি 2001-এর দিকে তাকিয়ে দেখি, ভারতে তখন বাজপেয়ীর সরকার, তখন বিএনপি ক্ষমতায় আসলো, তার আগে নানা রকম গোলযোগ, যে ফজলুর রহমান সাহেব বিডিআর এর চিফ ছিলেন, উনি বিএসএফ এর সাথে অনেকটা পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধালেন, গোলাগুলি হলো, লোক মারা গেল দুতরফেই, বিশেষ করে বিএসএফ এর লোকজন, এরকম একটা অবস্থা। এবং তখন শেখ হাসিনা ক্ষমতায়, এই ভারত বাংলাদেশের সীমান্তে মারামারি হলেই যে একটা ভারত বিরোধী হাওয়া ওঠে, তার সরাসরি শিকার কিন্তু হলেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নির্বাচনটা হেরে গেল। এটা পলিটিক্যাল ডিসিশন যে ভাই বিএনপির সাথে, বিএনপি যেহেতু ক্ষমতা এসছে, তার সাথে একটা রিলেশনশিপ তৈরি করো, এবং তারেক রহমানকে ফিউচার লিডার, পসিবল ফিউচার লিডার হিসেবে তার সাথে একটা রিলেশনশিপ মানে করার চেষ্টা তখন হয়েছিল। গোলমালটা কোথায় হলো? গোলমালটা হলো যে 2001, 2, 3 এই সময় এই যে একটা বিএনপির সাথে মাখামাখি, এটা কিন্তু বিজেপি সরকার, বাজপেয়ীর সরকার তখন করছে। গোলমালটা হলো 2004-এ, যখন এই চিটাগাং অস্ত্রের
মামলার যে ঘটনাটা ঘটলো, এই ব্যাপার যখন হলো এবং এটা পরিষ্কার হয়ে গেল যে এই অস্ত্র বাংলাদেশের শুধু জেহাদিদের জন্য না, এই অস্ত্রের একটা বড় অংশ পরেশ বড়ুয়া অর্থাৎ আলফার জন্য আসছে, তখন একটা হই হই শুরু হয়ে গেল যে আরে এই সরকার তো অদ্ভুত ব্যাপার, একদিকে আমাদের সাথে খেলছে, আমাদের সাথে সম্পর্ক তৈরি করার কথা বলা হচ্ছে, আমরা তাদের সাথে, অথচ তলায় তলায় এই জিনিস হচ্ছে। এবং এই যে চিটাগাং আর্মস কেসের পর থেকেই পুরো ব্যাপারটা পেছনে চলে গেল। তারেক রহমানের বিএনপি ভারতকে মুক্ত করতে পেরেছে, মানে আজকে তারেক রহমানের বিএনপি জামাতের সাথে একসাথে নির্বাচন করছে না, একসময় তারা করেছিল। এবং তারেক রহমানের বিএনপি কি, বিএনপিতে তো সব ধরনের লোক আছে না, ব্যারেকে তৈরি করা একটা পার্টি, এখানে বামপন্থী আছে, ডানপন্থী আছে, হুজুররাও আছে, আবার একটু তথাকথিত প্রগতিশীল লোকজন আছে, বামপন্থী লোকজন আছে, বিএনপিতে সব ধরনের লোক আছে। ইটস এ ডিফারেন্ট কাইন্ড অফ এ পার্টি, মানে দেয়ার আর অল কাইন্ডস অফ পিপল। তো এই জায়গাতে দাঁড়িয়ে জামাতের সাথে যখন বিএনপির অ্যালায়েন্স হবে, ন্যাচারালি তাকে কতগুলি জায়গায় কম্প্রোমাইজ করতে হবে। এখন এই মুক্তিযুদ্ধের যে ব্যাপারটা ন্যারেটিভ, ন্যাচারালি বিএনপি জেনারেল জিয়া বাদ দিলে বিএনপি কি, আর জেনারেল জিয়া মুক্তিযুদ্ধ বাদ দিলে কি, মুক্তিযুদ্ধ মানে জেনারেল জিয়ার যে ক্লেম টু ফেম যেটাকে ইংরেজিতে বলবে সেটা কি, উনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, উনি সেক্টর কমান্ডার, উনি যুদ্ধ করেছেন এই দেশের স্বাধীনতার জন্য ইত্যাদি। অর্থাৎ ইটস ক্লোজলি লিঙ্কড টু 71, ইটস ক্লোজলি লিঙ্কড টু লিবারেশন ওয়ার। আজকে যেটা দেখা যাচ্ছে, যেহেতু আজকে আওয়ামী লীগ নেই মাঠে, বিএনপির মেইন লড়াই জামাতের সাথে হয়েছে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা, এখন তারেক রহমানরা রাজাকার টাজাকারদের বিরুদ্ধে নানা রকম কথা, 71 নিয়ে নানা রকম পজিটিভ কথাবার্তা। এই জায়গাতে ভারতের যেটা হয় কি জানো, ভারতের একটা জিনিস তুমি বোঝার চেষ্টা করো, যে 71 বাদ দিলে বাংলাদেশের সাথে যে বিশেষ সম্পর্ক বাংলাদেশের ভারতের সাথে, এটা তো 71 কে কেন্দ্র করে। মানে 71-এর পুরো মুক্তিযুদ্ধ, তার ন্যারেটিভ, এই 8 মাসের মুক্তিযুদ্ধ, সেই সময় 1 লক্ষ লক্ষ শরণার্থীকে ভারত শেল্টার দিয়েছে, তখন ভারতের যে অর্থনীতির অবস্থা ছিল মোটেই সেটা আজকের জায়গায় ভারত ছিল না। হ্যাঁ, তখন আমাদের PL-480-তে আমেরিকার থেকে গম আনতে হতো, কোনো মতে ফুড সেলফ সাফিসিয়েন্সি জাস্ট হয়েছে গ্রিন রেভলিউশনের ফলে। ওই জায়গাতে দাঁড়িয়ে ভারত যেভাবে ইন্দিরা গান্ধীর সরকার বোল্ডলি আমেরিকা চোখে চোখ রেখে মুক্তিযুদ্ধের সময় এই পুরো ব্যাপারটা করেছে, এবং একটা হচ্ছে যে শরণার্থীদের শেল্টার, 2 নম্বর হচ্ছে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং, ব্যাকিং, এবং ফাইনালি ভারতের মিলিটারি ইন্টারভেনশন। মিলিটারি ইন্টারভেনশন না হলেও মানে এত তাড়াতাড়ি তো মুক্তিযুদ্ধ শেষ হতো না, এটা বলা বাহুল্য। তো এই জায়গাতে দাঁড়িয়ে বাংলাদেশের সাথে ভারতের যে বিশেষ রিলেশনশিপ, যেটা স্পেশাল রিলেশন, এটা কিন্তু 71 ন্যারেটিভ বাদ দিলে এই জিনিসটা, তাহলে বাংলাদেশ অন্য 10টা প্রতিবেশীর মতো, শ্রীলঙ্কা, মালদ্বীপ ইত্যাদি ইত্যাদি। কিন্তু এইখানে এই ব্যাপারটা চলে আসে। এই জায়গাতে বিএনপিও খুব ইন্টারেস্টিংলি এইবার দেখবে যে মুক্তিযুদ্ধের ন্যারেটিভ 71 ইত্যাদি, আরো সুবিধা হচ্ছে আওয়ামী লীগ মাঠে নেই, তো মুক্তিযুদ্ধের, আর এটা তো বিএনপি সবসময় চেষ্টা করে যে বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দান মানে করেছেন, বা স্বাধীনতার যুদ্ধ ওনার ইন্সপিরেশন, কিন্তু স্বাধীনতার ঘোষক হচ্ছে জেনারেল জিয়া। তো এই জায়গাটাতে এই ন্যারেটিভটা যেহেতু বিএনপি প্লে আপ করছে, এই জায়গাতে ভারতেরও যেগুলি সচরাচর জামাত সম্পর্কে ভারতের একটা ধারণা, দিল্লিতে গেলে তুমি যদি কোনো প্রভাবশালী ভারতীয় কর্মকর্তার সাথে কথা বলো, অজিত ডোভাল টাইপের লোকজনের সাথে, ও তো পাকিস্তান কা পিট্টু হয়। মানে Jamaat is seen as an extension of Pakistani establishment. Jamaat is seen as an extension of ISI and Pakistan Army. ये उनका asset है, মানে এটা ওদের অ্যাসেট, এরকম একটা জায়গা। এবং এর মধ্যে ধরো জামাত তো মিক্স সিগন্যাল দিয়েছে না, তাহের সাহেব নিউ ইয়র্কে গিয়ে বললেন যে 50 লক্ষ লোক ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, যে আত্মীয় ইত্যাদি। 50 লক্ষ লোক ওনার মেম্বারশিপ অত আছে কিনা, অত লোক তো ওনাকে ভোটও দেয়নি, কোথায় 50 লক্ষ ভোট কি পেয়েছে জামাত, খুঁজে দেখো। তো যাই হোক, 50 লক্ষ লোক যে আত্মীয়াত করে ফেলবে এইসব বলা। যাই হোক, আবার অন্যদিকে শফি হুজুর মানে বাংলা মানে জামাতের যে লিডার চিফ, উনি আবার ভারতের সাথে ভালো সম্পর্ক হবে, ভারতীয় সাংবাদিকদের উনি বলেছেন না ভারতের সাথে আমরা সুসম্পর্ক চাই। কিন্তু বেসিক্যালি দ্য ফিলিং ইন দিল্লি ইজ যে জামাত ইজ এন এক্সটেনশন অফ দ্য পাকিস্তান এস্টাবলিশমেন্ট। তো জামাতের চাইতে মানে যেটাকে আমি কালকে আমার একটা লেখার মধ্যে লিখেছি, ইংরেজি লেখা কিন্তু আমি এই এক্সপ্রেশনটা ইউজ করছি, মন্দের ভালো। হ্যাঁ, তো আমাকে যে এডিটর ভারতীয় বলছে ইসকা মতলব কে হ্যায়, তো তাকে আমি বোঝালাম
এখানে আজকে যেটা ব্যাপার, মানে বাংলাদেশে যে বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে ভারতের যে এস্টাবলিশমেন্ট, তারা একটা জিনিস বুঝে গেছে যে ওই আওয়ামী লীগের ওই মনোপলিস্টিক যে ব্যাপার যেটা ছিল, যে আওয়ামী লীগ আছে বহেনজি হ্যাঁ তো সব ঠিক হয়, ওই জায়গা থেকে ব্যাপারটা অনেক জায়গায় সরে এসছে। এখানে নরেন্দ্র মোদী যে ইনক্লুসিভ এর কথা বলছে, এর আগেও ভারত যতবার বলেছে ইনক্লুসিভ ডেমোক্রেসির কথা বলেছে, কেন ভারত এটা মানে এটা মনে প্রাণে। এবং এই জায়গাতে তারেক রহমান ইদানিং যে রিকনসিলিয়েশনের কথা বলছে, হ্যাঁ কনফ্লিক্ট না, হ্যাঁ সংঘাত নয়, সবাই মিলেমিশে রাজনীতি, এবং এই যে সিগন্যাল গুলি দিচ্ছে, এগুলি আমার মনে এই ধরনের আলোচনার যে দেখো ভারত এখানে আওয়ামী লীগকে ফেরাতে গিয়ে বললো মানে কি, আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর ব্যাপারটা ভারতের ব্যাপার না, কিন্তু আওয়ামী লীগকে রাজনীতি করতে দাও। কারণ আওয়ামী লীগ তো একটা নেজামত খেলামত এইসব পার্টি না রে ভাই, যে একটা হুজুর দুটো হুজুরের দল। আওয়ামী লীগ একটা বটম বৃক্ষ। আওয়ামী লীগ মানে বাংলাদেশের স্বাধীনতোত্তর কালে অর্ধেক সময় আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, এগুলি তো বাস্তব।